আমাদের পশ্চিমবঙ্গের যেটা দুর্ভাগ্য, অন্য রাজ্যে সেটা নেই। অন্য রাজ্যে কোনো বুদ্ধিজীবী বলে কোনো প্রজাতি নেই। বাংলা ভাষায় কথা বললেই তিনি বাঙালি নন। যদি তিনি মনে করেন যে আমার 5,000 বছরের সংস্কৃতি আমার নয়, আমার 1400 বছরের পুরনো একটা সংস্কৃতি মনে করতেই পারেন, আমার কোনো কিছু নয়, তাহলে তিনি কিন্তু বাঙালি নন। ইসলামী মৌলবাদকে বামপন্থীরা যতটা ভিত্তিটা তৈরি করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর একদম ইসলামী প্রাসাদ তৈরি করে দিলেন, অনুপ্রবেশ, হ্যাঁ, এবং এই যে এখন আরও অনুপ্রবেশের সঙ্গে অস্ত্রশস্ত্র, এই যত পোল ভায়োলেন্স বলে, আমরা আনন্দ হয়েও লিখেছি যে যেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে যত হিংসা, সেগুলো একমাত্র মুসলিম এলাকায়। কিন্তু শেখ শাহজাহান বা চোপড়ার হামিদুল বা যিনিই হন, তারা কিন্তু একটি লক্ষ্যে আছেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে হবে। মুশকিলটা হচ্ছে আমাদের অনেকেই এই পিছিয়ে আসাটাকেও আবার যুক্তি দিয়ে যে এত % ভোট এই হয়েছে, বা আমরা তো 3টে MLA ছিলাম, তার থেকে 77টা হয়েছি, মানে এটা আমি বলি ওই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল মরি নাই, আমরাও সেরকম হারিয়া প্রমাণ করিলাম হারি নাই। মহানাগরিক যেভাবে বলেছেন অবশ্যই সেভাবে নয়, কিন্তু এক কথায় আমরা পশ্চিমবঙ্গের যারা উদ্বাস্তু হয়ে এসেছে এবং সামগ্রিকভাবে বাঙালি হিন্দু সমাজ আজকে দুর্ভাগাই। শেখ শাহজাহান কোনো অমুসলিম নারীদের উপরে ডেকে পাঠিয়েছেন। যখন তার বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে নেমেছে, সেখানে কোনো মুসলিম নারী ছিলেন না। কিংবা তার আগে যখন তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল ইডি বা ইত্যাদি, তখন যে যারা ইডির ওপর আক্রমণ চালিয়েছিল তার মধ্যে একটা বড় অংশ মেয়েরা ছিলেন, তারা কিন্তু একটি ধর্মীয় সমাজে। বিষয়টা হচ্ছে একটা সামাজিক সন্ত্রাস। তারা পশ্চিমবঙ্গের সমাজটাকে পাল্টে দিতে চায়। সেজন্য শাহজাহানের বিরুদ্ধে, শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি নিজে মায়ানমার গেছেন, গিয়ে রোহিঙ্গাদের নিয়ে এসেছেন। আবার চোপড়ার এই বিষয়ে বিধায়ক বলেছেন যে মুসলিম সমাজে এরম সাউন্ড হয়। সুতরাং এর সঙ্গে সাধারণ যে অপরাধ, সাধারণ যে অপরাধী বা বিহার থেকে 2টো লোক এসে এখানে হতে, তার সঙ্গে কোনো রকমভাবে এক বাক্যে উচ্চারণ করাটা অন্যায় হবে। একটা নতুন রেনেসা দরকার সব দিকে। মানে ওই যে বললাম যে দুর্ভাগ্যটা নিয়ে কথা শুরু করেছিলাম, এই দুর্ভাগ্যটা বয়ে যাচ্ছে, এটাকে মানে সব মিলিয়ে কোথাও একটা পরিবর্তন দরকার। নইলে আমাদের ওই যে আমি যেটা অনেক জায়গাতে বলি যে আমাদের সমস্যাটা কিন্তু শুধু অর্থনীতির নয়, আমাদের সমস্যাটা আমাদের অস্তিত্বের। দেশভাগের ফলে যে 2টো রাজ্য তৈরি হয়েছে, বাকি যেগুলো চলে গেছে পাকিস্তান বাংলাদেশে, সেগুলো তো চলেই গেছে, পাঞ্জাব আর পশ্চিমবঙ্গ। এখন পাঞ্জাবের জনবিনিময় হওয়ার জন্য আমরা যেটাকে ভারতীয় পাঞ্জাব বলি, সেই পাঞ্জাবে পার্টিশনের আগে মুসলিম জনসংখ্যা ছিল 31%, এটা পার্টিশনের পরে কমে হয়ে গেল 1.5%, এখনও বিশেষ বাড়েন, 2-2.5% হয়েছে। সুতরাং দেশভাগের সমস্যাটা ওখানে শেষ হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে আজকেও দেশভাগের সমস্যাটা রয়েছে, কারণ উদ্বাস্তু আসছে এবং পশ্চিমবঙ্গে উল্টোটা হয়েছে। মানে 19% মুসলমান দেশভাগের পর এখন 30% হয়ে গেছে। আমরা ওয়াকফ বোর্ড পরিবর্তন করলাম না, আমরা এই যে বাবরি মসজিদের পর যে মন্দির নিয়ে আইন হয়েছে সেগুলো পরিবর্তন করলাম না, আমাদের এই যে সংরক্ষণ, মানে আমি ওই যে ধর্মীয় কারণে সংরক্ষণের অনেক কিছু আছে পরিবর্তন করলাম না, ইউনিফর্ম সিভিল কোড করলাম না কেন? আমাদের তো ছিল। নমস্কার মোহিতদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল স্পিক্স টুডে চ্যানেলে। আচ্ছা মোহিতদা, এই মুহূর্তে আপনি কি নিজেকে খুব দুর্ভাগা মনে করছেন? কারণ আমাদের মেয়র তো বলেইছেন যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা খুব দুর্ভাগা এবং তাদেরকে দাওয়াতও দেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন ব্যাপারটাকে? না, আমি তো দুর্ভাগা মনে করি, কিন্তু যেভাবে আমাদের মহানাগরিক বলেছেন সেইভাবে নয়, ধর্মের কারণে নয়। কারণ দুর্ভাগা আমার যেটা দেশ ছিল, আমার যেটা গ্রাম ছিল, হ্যাঁ, সেখানে আমি যেতে পারি না, থাকতে পারি না। সুতরাং এটা তো একটা মানে বড় দুর্ভাগ্য। এবং আমাদের নিজেদের যে একটা অঞ্চলের ভাষা থাকে,
সেই ভাষা এতদিনে হারিয়ে ফেলেছি। আমাদের এই উদ্বাস্তু হওয়ার কারণে আমার যে অনেক ঘনিষ্ঠ আত্মীয়জন যারা ছিলেন তারা সরে গেছেন এদিক ওদিকে, তারা মানে চলে যেতে বাধ্য হয়েছেন, ফলে তাদের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে গেছে। এবং আমার নিজের যারা মানে আমার আগের প্রজন্মর আমার কাকা পিসিদের দেখেছি যে খুব মানে কষ্টের জীবন কাটতে, অনেকে তার জন্য বিয়েই করেননি তাদের। তো এইগুলো দেখে তো নিশ্চয়ই নিজেকে দুর্ভাগা মনে হয়। কিন্তু মহানাগরিক যে কারণে বলেছেন সেটা উনি যে ধর্মের সঙ্গে আছেন সেই ধর্মের দিক থেকে উনি বলেছেন, এবং সেজন্যই এটা বিপজ্জনক যে ধর্মের প্রচারে কেউ কার ধর্মকে সর্বশ্রেষ্ঠ বলুন, তার অনেক আবার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু অন্য ধর্মের প্রতি কটূক্তি, অন্য ধর্মকে অন্য কোনো ঈশ্বর নেই, এই কথাগুলো ভারতীয় সংস্কৃতির সঙ্গেই মেলে না। ফলে আমার দুর্ভাগ্য এই যে ভারতীয় সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত নন তারা যখন আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষমতায় থাকেন, আমি শুধু কটা খুন হলো, কটা বাড়ি পুড়লো, কটা মেয়ের উপর অত্যাচার হলো আমি তা দিয়ে গুনছি না। আমাদের অস্তিত্বের যে বড় বিষয়টি সেটা হচ্ছে সংস্কৃতি। সেজন্য নিশ্চয়ই আমাকে দুর্ভাগা মনে হয়। এবং মহানাগরিক যেভাবে বলেছেন অবশ্যই সেভাবে নয়, কিন্তু এক কথায় আমরা পশ্চিমবঙ্গের যারা উদ্বাস্তু হয়ে এসেছে এবং সামগ্রিকভাবে বাঙালি হিন্দু সমাজ আজকে দুর্ভাগাই। আচ্ছা মহিদা, এই যে ধরুন সন্দেশখালীতে শেখ শাহজাহান, চোপড়াতে তাজিমুল বা তাকে সমর্থন করলেন আমাদের মাননীয় এমএলএ হামিদুর রহমান, কিংবা ধরুন ভোটের আগে হুমায়ুন কবির বললেন যে 70% আমরা 30% ওরা, কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। এই অবধি তাও আপনারা মনে হচ্ছিল বোধহয় একটা সংখ্যালঘু তোষণের জন্যই এরকম একটা গড়ে উঠছে একটা সমাজে যেখানে এত বাহুবলীরা তৈরি হচ্ছে যারা সংখ্যালঘু। কিন্তু আরিয়াদাহার জয়ন্ত সিং, তাকে অনেকেই সরাসরি বহিরাগত বলছেন এবং মুখ্যমন্ত্রীও বলেছিলেন বহিরাগতরা ঢুকছে, এবং তার যে একটা প্রাসাদোপম হোয়াইট হাউস তৈরি হলো, যেটা কামারহাটি পুরসভার চোখেই পড়লো না, একটা বাড়ি তৈরি হচ্ছে, সেটা তো একদিনে তৈরি হতে পারে না। তো এই যে এইভাবে উঠে আসা এই সমস্ত মানে হুলিগান যদি বলেন বা ধরুন ক্রিমিনাল যদি বলেন, মানে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যেটা হচ্ছে, এটা কি আপনি কিভাবে রোধ করা সম্ভব বলে মনে হয় পশ্চিমবঙ্গে? না, আপনি যেভাবে বললেন আমি তার থেকে একেবারে বিপরীত মত পোষণ করি। অর্থাৎ যে কোনো সমাজে অপরাধ থাকে, দুষ্কৃতকারী থাকে, সেই সমাজের যে সমস্ত বিভিন্ন দুর্নীতির আশ্রয়ে, শুধু আমাদের এখানে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে সমাজে দুষ্কৃতিকারীরা তারা এরকমভাবে করেন। জয়ন্ত সিং যেটা করেছে সেটা সেরকম। কিন্তু এর সঙ্গে শেখ শাহজাহান কিংবা ওই চোপড়ার লোকজন এদের গুলিয়ে ফেললে চলবে না। মনে রাখবেন, জয়ন্ত সিং একটা ব্যক্তিগত বিষয়, অর্থাৎ সে তার যেরকমভাবে একজন সমাজবিরোধী তৈরি হয়, তার রাজনৈতিক সুবিধা দেয়, তার হয়ে সে কাজ করে। শেখ শাহজাহানরা কিন্তু তা নন, তারা একটা সমাজের হয়ে কাজ করেন। কারণ দেখবেন শেখ শাহজাহান কোনো অমুসলিম নারীদের উপরে ডেকে পাঠিয়েছেন। যখন তার বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে নেমেছে সেখানে কোনো মুসলিম নারী ছিলেন না। কিংবা তার আগে যখন তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল ইডি বা ইত্যাদি, তখন যে যারা ইডির ওপর আক্রমণ চালিয়েছিল তার মধ্যে একটা বড় অংশ মেয়েরা ছিলেন, তারা কিন্তু একটি ধর্মীয় সমাজে। এই ফলে বা চোপড়ার যায় হচ্ছে, এমনকি আপনি যেটা অনুব্রতরও ব্যাপার দেখেন, তার যে ড্রাইভার, এই সমাজের যে অর্থ, যে প্রতিপত্তি, এটা যদি কোনো একজন ব্যক্তিগতভাবে শাহজাহান খুব বড় লোক হলো, সে তার মতো একটা, যেরকম জয়ন্ত সিং, কিন্তু বিষয়টা তা নয়। তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটা সামাজিক সন্ত্রাস,
তারা পশ্চিমবঙ্গের সমাজটাকে পাল্টে দিতে চায়। সেজন্য শাহজাহানের বিরুদ্ধে, শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি নিজে মায়ানমার গেছেন, গিয়ে রোহিঙ্গাদের নিয়ে এসেছেন। আবার চোপড়ার এই বিষয়ে বিধায়ক বলেছেন যে মুসলিম সমাজে এরম সাউন্ড হয়। সুতরাং এর সঙ্গে সাধারণ যে অপরাধ, সাধারণ যে অপরাধী বা বিহার থেকে দুটো লোক এসে এখানে হতে, তার সঙ্গে কোনো রকমভাবে এক বাক্যে উচ্চারণ করাটা অন্যায় হবে। শুধু অন্যায় নয়, আজকে জয়ন্ত সিং যদি বিহারের লোক হয়, সে এখানে এসে পশ্চিমবঙ্গটাকে বিহার বানাতে চাইছে না। কিন্তু শেখ শাহজাহান বা চোপড়ার হামিদুল বা যিনিই হন, তারা কিন্তু একটি লক্ষ্যে আছেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে হবে। সুতরাং সব সমাজ বিরোধীকে এক করে দেখালে চলবে না, যেটা আমাদের রাজনৈতিক মহলে এই ভুলটাই করছে। আমি দেখেছি যে সন্দেশখালির ব্যাপারে খুব নারী নির্যাতন হয়েছে বলে বলা হচ্ছিল। আমি বলছি কোনো নারী নির্যাতন হয়নি, হিন্দু নারী নির্যাতন হয়েছে। আপনাকে অপরাধের বিষয়টাকে পরিষ্কার করে বলতে হবে, না হলে কিন্তু অপরাধের মূলটাকে চিহ্নিত করা যাবে। আচ্ছা, এই যে আমাদের রাজ্যে যে সমস্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিটা হলো, যে এতগুলো ছেলে মেয়ে তারা রাস্তায় বসে এখনো যারা যোগ্য শিক্ষক, কিন্তু এই দুর্নীতিতে তো কোনো মুক্তির পথ আমি দেখছি না। তার কারণ হচ্ছে এই একইভাবে আমরা সারদা নারদা তো আশা করেছিলাম সিবিআই ইডি এরা ব্যবস্থা নেবে, কিছুই হয়নি। আপনি কিভাবে দেখেন, আশা দেখেন যে এই সমস্যার সমাধান হবে কোনোদিন? দেখুন, আমি এর আগেও কাগজেও আনন্দবাজারেও লিখেছি যে আমাদের এই আইন ব্যবস্থাটা অত্যন্ত খুব নিম্ন পর্যায়ে আছে। তার একটা বড় কথা হচ্ছে যে আমাদের যারা আইনের পেশায় আসেন তাদের প্রায় 80% হচ্ছে পারিবারিক যোগাযোগে থাকেন, এবং এখানে মেধার মান অত্যন্ত কম। আমি এটা কিন্তু একেবারে সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন স্তরেই বলছি। ফলে এখানে আইনের যে বিচার পাওয়ার পদ্ধতিটা এই এত শ্লথ হয়ে যায়, কারণ তার জন্য তাদের বিভিন্ন রকমের আর্থিক মানে ইন্টারেস্ট কাজ করে। আমি জয়ললিতার মতন একজন মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হবার প্রথম পর্যায়ে কিছু তার বিরুদ্ধে দুর্নীতি এসেছিল। সুব্রমণিয়াম স্বামী মামলা করেছিলেন, সেটা 1996 সালের মামলা। 22 বছর পর এর মধ্যে জয়ললিতা অনেক বড় নেত্রী হয়েছেন, জিতেছেন, হেরেছেন। এই বছর টছরগুলো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। 2 দশক পর তার কয়েকদিনের জন্য তিনি জেলে গেলেন, তাও কিন্তু অপরাধী হিসেবে নন, যা তাকে তখন তার জামিন খারিজ হয়ে গেল। তারপর তিনি মারাও গেলেন, কিন্তু মামলাটা এখনো হয়নি। ফলে আমাদের এই বিচার ব্যবস্থা, আমি তো কাউকে বলি যে আপনারা মানে বিচার ব্যবস্থায় যাওয়ার আগে ভেবে দেখবেন যে অন্যান্য কোনো পথগুলো আছে কিনা। কারণ এই এত বিলম্বিত এটার ব্যাপার, এবং অর্থহীন বিলম্বিতা, মানে এমন নয় যে কোনো। এবং দ্বিতীয়ত আরও একটা জিনিস মনে রাখতে হবে যে বিচার ব্যবস্থার শেষ জিনিস কিন্তু আইনি নয়, কারণ একই তথ্যের ওপর 3 জন বিচারক 3 রকম রায় দেন। সুতরাং তারা বিভিন্নভাবে ভাবেন, সেটা কেন ভাবেন সেটা বলার কথা নয়। সুতরাং খুব বেশি বিচার ব্যবস্থার কাছে আশা করাটা ঠিক হবে না। মানে বলছেন পারসেপশনের উপর ডিপেন্ড করে বিচারকদের অনেক সময় রায় হচ্ছে? আমি এটা খুব বেশি বলতে চাই না, পারসেপশন বা অন্য কোনো তার থাকতে পারে, যে কোনো কারণেই হোক, কিন্তু একই তথ্য হাইকোর্টে যে মানে লোয়ার কোর্টে যে তথ্য ছিল সেই একই তথ্য হাইকোর্টে যায়। আমার মনে হয় এখন আমাদের বিচার ব্যবস্থাকে যতক্ষণ না একদম এআই মতো দিয়ে না করা হবে, কারণ 90% মামলার কয়েকদিনে বিচার হয়ে যাওয়া উচিত, কারণ তাদের মূল বিষয়গুলো এক। ও কম্পিউটার সেকেন্ডের ভগ্নাংশে বলে দেবে এটার এই ব্যাপার, তার আগের জাজমেন্ট আছে করে দেবে। কিন্তু এরা কথার উপর কথা চাপিয়েছে, এটা তাদের মানে যেরকমভাবে যে কোনো পেশার লোকেরা নিজেদের জন্য তাদের কাজ বাড়ায় ইত্যাদি ইত্যাদি। এমনকি এই যে দেখবেন কেউ একটা আবেদন করে কোর্টে, তার যে আবেদনটা দেখবেন সেটাও সেই মান্ধাতা আমলে,
প্রথম কথা তাদের সেই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে দিতে হয়, ফাঁক ফাঁক করে লেখা, অর্থাৎ যেটা আবেদনপত্রটা ধরা যাক 100 পৃষ্ঠা, ওটা আসলে 20 পৃষ্ঠারও নয়। তা দ্বিতীয়ত দেখবেন তাদের যে ফরম্যাট রয়েছে একই কথা বারবার বলা হয়। সুতরাং আমার ধারণা যে আমাদের এই আইনের ব্যাপারটিকে অনেক পরিবর্তন না করলে যারা আইন ব্যবস্থার উপরে নজর রাখেন সেটা কিন্তু খুব বেশি আশা করা যায় না। আচ্ছা মহিতা, একটা কথা জিজ্ঞেস করছি, এই যে নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বললেন যে তারই দলের যারা সমস্ত নেতা মন্ত্রী পুরসভার আধিকারিক তারা নাকি বাইরে থেকে লোক এনে বসাচ্ছে, পুরো ফুটপাত দিয়ে হাঁটা যাচ্ছে না, ফুটপাত দখল হয়ে যাচ্ছে, মানে জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, ডেঙ্গু হচ্ছে, মানে যতগুলো অভিযোগ বিরোধীরা করেন তিনি বিরোধী নেত্রীর ভূমিকায় গিয়ে সেই কথাগুলো বললেন। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হলো না, আমরা দেখলাম না। কিন্তু তার পরের দিন থেকে শুরু হয়ে গেল হকারদের উচ্ছেদ করা। এখন কিন্তু যারা এই অন্যায়টা করালো, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর ভার্সানে কোট অ্যান্ড কোট, যে যারা লোক, সুজিত বসু সম্বন্ধে বললেন উনি কম্পিটিশনে লোক বসাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই লোক বসানোর কম্পিটিশনটা সুজিত বসুর কার সাথে হচ্ছিল এবং কি শাস্তি উনি তাকে দিলেন? না, এটা তো বলে কোনো লাভ নেই, কারণ আমাদের সরকারি কর্মকর্তাদের প্রায় শাস্তিই কিছু হয় না। যে বিভিন্ন ধরনের দেখবেন দূষণ হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, কিন্তু তার জন্য কিছু হইচই হলো, কিন্তু সরকারি অফিসারদের বা এদের কোনো শাস্তি হয় না। ফলে এইগুলো নিয়ে মানে এইটাই চলবে, খুব বেশি ভেবে লাভ নেই। এবং এটা যে, এবং আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানে কি বলবো অভিজ্ঞ রাজনীতিবিদ, ফলে তিনি কোন সমস্যা কার ঘাড়ে ঠেলে দিতে হয় এই জিনিসটা খুব ভালো বোঝেন। সেক্ষেত্রে আমি বলবো যে উনি সেভাবেই করেছেন। হকার এটাও হয়তো উনি কোনো একটা পরামর্শ পেয়ে শুরু করেছিলেন, তারপর দেখলেন যে ব্যাপারটা ঠিক এগোচ্ছে না, সুতরাং সেটা বন্ধ করেছেন। তবে আমি মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা, তাতে আমরা যদি সব খুব মনে করি আমরা খুব চওড়া ফুটপাত পাবো, কোথাও হকার থাকবে না, এগুলো আশা করাটাই অন্যায়। তার কারণ যে লোকটা একটা ফুটপাতে দোকান করে তার একটা সংসার চলে থাকে। হ্যাঁ, সুতরাং এই সমস্ত কথাগুলো দেখবেন চিঠিপত্রে আসে, তারা মূলত প্রধানত হবে দেখবেন সরকারি কর্মচারী বা রিটায়ার্ড সরকারি কর্মচারী। হ্যাঁ, কিন্তু আমার ধারণা যে সমাজে অর্থনৈতিক উন্নতি না হলে এটাই স্বাভাবিক। আমার হচ্ছে যে ম্যানেজমেন্টটা সেখানেই গুরুত্বপূর্ণ, যে আমার রাস্তায় হকার থাকবে, আমার বিভিন্ন সমস্যা হবে আমাদের এখানে, সেগুলোকে কতটা সম্ভব সুচারুভাবে পরিচালনা করা যায়, এটাই আমাদের মানে বড় কাজ হওয়া উচিত। সমস্যাটা কোথায় দেখুন মহিতদা, যে মানে আমাদের এখানে কোনো শিল্প নেই, দীর্ঘদিন যাবৎ কোনো শিল্প নেই, তো যথারীতি কেউ আসেও নি। দিনের পর দিন বেঙ্গল সামিট হয়েছে, বেঙ্গল লিডস হতো তার আগে, কিন্তু সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি রূপে পাওয়া ছাড়া আমাদের আর কিছু আসেনি। এখন মানুষজন কি করবেন? এবং সরকারি চাকরিতে আপনি দেখতেই পাচ্ছেন, সেটা পিএসসি হোক, এসএসসি হোক, টেট হোক, দুর্নীতির পর দুর্নীতির অভিযোগ এবং আটকে রয়েছে চাকরি। তো মানুষের তো কিছু করারও নেই। এই মানুষরা, আমরা যাবেন কোথায় এরা, মানে হকার না করে? না, এটা তো ঘটনা। তার উপর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের যেটা দুর্ভাগ্য, অন্য রাজ্যে সেটা নেই। অন্য রাজ্যে কোনো বুদ্ধিজীবী বলে কোনো প্রজাতি নেই। হ্যাঁ, সুতরাং এখানে মানে যিনি ব্যবসা করেন, ব্যবসা করে যিনি নাম করেন, তাদেরকে কখনো দেখবেন না যে কোনো রকমভাবে কোনো যেটা জনমত, পাবলিক ওপিনিয়নের ব্যাপারে কোনো ডাকা হয় না। এই টেলিভিশনে দেখবেন। এমনকি যারা এই বুদ্ধিজীবীদের কাজকর্ম করেন, যেমন ধরুন পুনা একটা শহর, এখন একটা বিরাট শিক্ষা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আর একসময় কলকাতায় কত লোক বাইরে থেকে পড়তে আসতো। আমরা যদি, ঠিক আছে আমরা ব্যবসা করতে পারি না, হ্যাঁ আমাদের সেই এটা নেই, কিন্তু আমরা যদি কলকাতা থেকে একটা এডুকেশনাল হাব করতাম, তাহলেও কিন্তু প্রচুর লোকের কর্মসংস্থান হতো, প্রচুর এতে আসতো। এখন আমরা তো সেগুলোর কথা ভাবিও না।
এবং সেগুলোকে কোনো বললাম যে এখানে কোনো ব্যবসায়ীকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। ফলে আমাদের কোথাও একটা, আমি যেটা আগেও লেখাতেও বলেছি আমার 2000 বা অন্য জায়গায়, যে একটা নতুন রেনেসা দরকার সব দিকে। মানে ওই যে বললাম যে দুর্ভাগ্যটা নিয়ে কথা শুরু করেছিলাম, এই দুর্ভাগ্যটা বয়ে যাচ্ছে, এটাকে মানে সব মিলিয়ে কোথাও একটা পরিবর্তন দরকার। নইলে আমাদের ওই যে আমি যেটা অনেক জায়গাতে বলি যে আমাদের সমস্যাটা কিন্তু শুধু অর্থনীতির নয়, আমাদের সমস্যাটা আমাদের অস্তিত্বের। এই সমস্ত জিনিসগুলো আমাদের অস্তিত্বকে শেষ করে দিচ্ছে। আজকে একজন কোনো বড় বাঙালি ব্যবসায়ী নেই, যার নাম একটা বড় বাঙালি খেলোয়াড় নেই। আজকে অলিম্পিকে ভারত 100 কত 150 জনের যাচ্ছে, তার মধ্যে বোধহয় এই একজন মাত্র বাঙালি আছে, তাও তিনি বোধহয় ঝাড়খণ্ড না কোথাও থেকে রিপ্রেজেন্ট করছেন। তাহলে একটা জাতি কোথাও মানে আমি বাঙালি বলতে আরো খুব একটা পরিষ্কার করে বলিনি। বাঙালি বলতে কিন্তু আমি বলি যিনি বাংলায় কথা বলেন, যার মাতৃভাষা বাংলা, এবং যিনি ভারতীয় সংস্কৃতিকে নিজের সংস্কৃতি মনে করেন। বাংলা ভাষায় কথা বললেই তিনি বাঙালি নন। যদি তিনি মনে করেন যে আমার 5000 বছরের সংস্কৃতি আমার নয়, আমার 1400 বছরের পুরনো একটা সংস্কৃতি মনে করতেই পারেন, আমার কোনো কিছু নয়, তাহলে তিনি কিন্তু বাঙালি নন। আমি মনে করি না, আমার মনে হয় যে করাই উচিত নয়। এবং সেটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের বাঙালির যে আমাদের যে 5000 বছরের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাই থাকবে না। এবং যাদের কাছে অস্তিত্ব থাকবে না, মানে একজন কেউ সুপিরিয়র একটা গ্রুপ আসছে, তারা ধরুন শিক্ষায় ভালো, ব্যবসায় ভালো, খেলায় ভালো, আমাদের জায়গাটা নিয়ে যাচ্ছে, সেটাকে মেনে নেওয়া যায়। কিন্তু এখানে তা নয়, এখানে এমন একটা শক্তি আসছে, তারা আমাদের হিংসার শক্তিতে আমাদের শেষ করে দেবে। যেমন সিন্ধিদের হয়েছে, সিন্ধিরা তো ধনী, সিন্ধিরা সিন্ধি মানে হিন্দু সিন্ধি, পাকিস্তানের সিন্ধের লোকেরা জানেই না যে তারা গত 70 বছর হিন্দু সিন্ধি ওখানে প্রায় দেখেইনি, যে এখানে সিন্ধিরা কত বড় লোক। তো বড় লোকই, তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের আজকে কোনো সিন্ধি গান নেই, সিন্ধি সিনেমা নেই, সিন্ধি লিটারেচার নেই, কোনো একটা জায়গাই নেই। তো আমরা একটা জায়গা পেয়েছিলাম শ্যামাপ্রসাদের এতে, কিন্তু আমার মনে হয় ওই যেটা দিয়ে শুরু করলাম দুর্ভাগা, আমাদের মনে হয় আমরা আর বেশি দিন এই জায়গাটা ধরে রাখতে পারবো না। আচ্ছা স্যার, এই যে আপনি বারবার বলছেন যে এটা পরিবর্তন দরকার, কিন্তু বিজেপি 2019 থেকে 24 সিটের নিরিখে খারাপ ফল করলো এখন, যার ফলে এখানে যেমন দুর্বল হলো, শুধু এখানে না সারা দেশেই যথেষ্ট দুর্বল হলো। আপকিবার 400 পার থেকে 240 গিয়ে যদি আটকাতে হয়, তাহলে অনেকটা ক্ষতি হয়েছে বিজেপির ভোটের সংখ্যার নিরিখে। এখন সিট যে কমলো, এইটা কমার কারণ বলে আপনি কি মনে করেন? কারণ তার আগে রাম মন্দির হয়েছে, তার প্রচুর হাইপ তৈরি করা হয়েছে, অনেক ওখানে যোগী আদিত্যনাথ রয়েছেন, তা সত্ত্বেও রাম মন্দির যেখানে তৈরি হলো সেই ফৈজাবাদেও হাঁটতে হলো, এবং সমগ্র দেশেই সিট অনেকটা করে কমলো। আপনি প্রথমে একটু বাংলাটা বলুন, কি মনে হলো, কেন, আর তারপরে একটু দেশের পরিপ্রেক্ষিতে বলুন। আমি দুটো ভাগ করছি। একটা হচ্ছে যে এই একটা ভারতবর্ষের গণতান্ত্রিক রাজনৈতিক এতে একটা দলের হারা বা জেতার মধ্যে আমি খুব বেশি মনে করি না। কারণ ধরুন এটাই আমাদের মানে সারা পৃথিবীর কাছে এই 75 বছর ধরে একটা গণতান্ত্রিকভাবে একটা দেশ চলছে, যেখানে 20টা ভাষা আছে। হ্যাঁ, এটা মানব সভ্যতার ইতিহাসে নেই, এবং ইউরোপ করতে পারেনি, ওরা ভেঙে গেছে। ফলে এবং আপনি দেখবেন তৃতীয় বিশ্বের দুনিয়ায় যারা এই পরবর্তীকালে আমরা যারা আর কোনো, এমনকি আফ্রিকার দেশ দেখুন, আমাদের পাশে বাংলাদেশ, পাকিস্তান, এগুলো সব দেখুন, সব জায়গাতেই কিন্তু গণতন্ত্র শেষ হয়েছে, মাঝে মাঝে আবার ফিরে এসেছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, ভারতে হয়নি। এটা আমাদের সব। ফলে আমি যেভাবে দেখি যে কালকে ধরুন গুজরাটে বিজেপি হেরে গেল, কি আছে, নিশ্চয়ই খারাপ কাজ করেছে, আবার ভালো কাজ করলে ফিরে আসবে। কিন্তু এই সবের থেকে পশ্চিমবঙ্গ আলাদা, কারণ ভারতবর্ষের দেশভাগের ফলে যে দুটো রাজ্য তৈরি হয়েছে, বাকি যেগুলো চলে গেছে পাকিস্তান বাংলাদেশে, সেগুলো তো চলেই গেছে।
পাঞ্জাব আর পশ্চিমবঙ্গ। এখন পাঞ্জাবের জনবিনিময় হওয়ার জন্য আমরা যেটাকে ভারতীয় পাঞ্জাব বলি, সেই পাঞ্জাবে পার্টিশনের আগে মুসলিম জনসংখ্যা ছিল 31%, এটা পার্টিশনের পরে কমে হয়ে গেল 1.5%, এখনো বিশেষ বাড়েন 2-2.5% হয়েছে। সুতরাং দেশভাগের সমস্যাটা ওখানে শেষ হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে আজকেও দেশভাগের সমস্যাটা রয়েছে, কারণ উদ্বাস্তু আসছে এবং পশ্চিমবঙ্গে উল্টোটা হয়েছে, মানে 19% মুসলমান দেশভাগের পর এখন 30% হয়ে গেছে। ফলে এখানে একটি রাজনৈতিক দলের জেতা হারাটা অন্য ভারতবর্ষের অন্য প্রদেশের সঙ্গে এক নয়। এই যে ভারতীয় জনতা পার্টি গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে একটা জায়গা তৈরি করেছে, তাতে এই প্রথম একটা আশা তৈরি হয়েছিল যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ থাকবে। কিন্তু এই পরাজয়গুলো, আবার বলছি যে অন্য কোনো প্রদেশের ক্ষেত্রে যে উড়িষ্যায় বিজেপি জিতে গেছে, আবার হেরে যাবে, আমি তো মনে করি এটাই গণতন্ত্রের জয়। এবং ভারতবর্ষে দেখার ব্যাপার যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টে একটা পার্টি আছে, অন্য জায়গায় জিতছে, তা নিয়ে কোথাও ভায়োলেন্স হচ্ছে না। সারা পৃথিবীর, সত্যি আমি তো সব জায়গায় বলি যে এটা আমাদের মানব সভ্যতার ইতিহাসে ভারতের এই কন্ট্রিবিউশনটা লেখা হবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা, আমরা এবং কিছুটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের আসাম ব্যাগের জন্য আমরা যখনই এই জাতীয়তাবাদী শক্তিটা হেরে যাচ্ছে, তখনই আমাদের পশ্চিমবঙ্গের অস্তিত্ব এটা হিন্দু হোমল্যান্ড হিসেবে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে ভারতীয় সংস্কৃতির অস্তিত্বটা দিনে দিনে হ্রাস পেয়ে যাচ্ছে এবং এটা একমুখী। হ্যাঁ, ফলে এটার হারার মানে সমস্যাটা অনেক গভীর। এখন কেন হয়েছে সেটা তো অনেক কারণ থাকে, আমি যদি ছোট করে বলতে হয় তাহলে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যারা রাজনৈতিক দায়িত্ব নিয়েছেন জাতীয়বাদী, তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু ঠিক মতো জানেন না। কি জানেন না? তারা পশ্চিমবঙ্গের ইতিহাস জানেন না, পশ্চিমবঙ্গের যে ধারাবাহিকতা, দেশভাগ, পশ্চিমবঙ্গ তৈরি, এই বিষয়গুলো নিয়ে তারা সম্যক তাদের কোনো ধারণা নেই। তাদের একটা বড় অংশের একটা স্থূলভাবে একটা হিন্দুত্বের ধারণা, ভারতের ধারণা আছে। তার ফলে তারা পশ্চিমবঙ্গের সমস্যাটা অর্থনৈতিক সমস্যা নয়, কারণ এই যে পশ্চিমবঙ্গের প্রায় 25% মানুষ উদ্বাস্তু, এবং এইটা কিন্তু অনেকই ভাবে সেই 47-48 ব্যাপার নেই, আজকেও কেউ না কেউ উদ্বাস্তু আসছে। তারা কেন উদ্বাস্তু হচ্ছে? অর্থনৈতিক কারণে তো নয়। তাহলে তারা অর্থনৈতিক কারণে হয়নি, তারা একটা সাংস্কৃতিক ধর্মীয় কারণে হয়েছে। তারা এসে এখানে ভেবেছে যে আমরা, মানে আমি যে বলি যে আমার বাবা মা তো না খেতে পেতে আসেনি, তাদের কেন এসছে? বরং আমার বাবা মার বিরুদ্ধে মামলা করা উচিত যে কেন সব ধর্ম তো সমান, তোমরা কনভার্ট করে যেতে, আমাকে এত দরিদ্র উদ্বাস্তু জীবন যাপন করতে হতো না। হ্যাঁ, তারা মনে করেছেন যে আমাদের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতিকে যদি আমরা থাকতে চাই তাহলে আমার ওখানে থাকা যাবে না। সেই জন্যই আমি তাদের শ্রদ্ধা করি, এবং এখানেও আমাকে সেটাকে জারি রাখতে হবে যে এখানে ভারতীয় সংস্কৃতির কে অপমান বা তাকে ধ্বংস করা, ছোট করার কোনো প্রচেষ্টাকে আমরা সহ্য করব না। ওই মহানাগরিকের কথাকে বিরোধিতা করছি ওই জন্যই, উনি নিজের ধর্মকে ভালো বলুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্য ধর্মকে ছোট করা, তাকে দুর্ভাগ্য বলা, এটা অত্যন্ত অপরাধ। আমরা জানি না এটার কোনো আইনি ব্যাপারও থাকতে পারে, যেহেতু আমি আইনে খুব একটা ভরসা রাখি। তো যে কথাটা বলছিলাম, যে ফলে আমাদের এই সমস্যাটা, অনেকে ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার, কটা ফ্লাইওভার হলো, যেটা হচ্ছে চাকরি বাকরি কি, এইটা সমস্যার একটা দিক, এটা দৈনন্দিন, কিন্তু তার থেকে অনেক বড় একটা সমস্যা আছে। সেই সমস্যার কথাটা আমরা বলি না। আমাদের পশ্চিমবঙ্গের যাদের আমরা ভরসা করি জাতীয়তাবাদী, তারাও বলেন না। আমি যদি লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা বলি, আমি এলে 3000 টাকা দেবো, এটা পশ্চিমবঙ্গের সমস্যা নয়। সুতরাং আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের এবং মানুষ সব সময় শুধু অর্থনৈতিক কারণে পরিবর্তন চায় না বা তার ভোটটা দেয় না তাদের, এবং আমরা দেখছিও তো যে
কেন্দ্রীয় সরকার যাদের অনেক অনেক অর্থনৈতিক সুবিধা দিয়েছে, তারা তো বিজেপিকে ভোট দেয়নি। কেন দেয়নি? কারণ তাদের একটা ধারণা থেকে তারা দেয় না যে এরা আমাদের বন্ধু নয়। সেটা ঠিক কি ভালো পরের ব্যাপার। তা আমাদের পশ্চিমবঙ্গের নেতৃত্ব সেটা আমার ধারণা বুঝে উঠতে পারেনি বা বুঝতে চাইছে না, বা ওই সর্বভারতীয় নেতৃত্বের থেকে অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে বলে, এবং তারাও মেনে নিচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে এই পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল কিন্তু দিল্লির নেতৃত্বকে অস্বীকার করে। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন দাবিটা তুললেন, হিন্দু মহাসভা তুলতে শুরু করলো, তখন কিন্তু নেহেরু গান্ধীকে অগ্রাহ্য করে বিধান রায়, অতুল্য ঘোষরা পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে মত দিলেন। অর্থাৎ আমরা যদি দিল্লির দিকে তাকিয়ে থাকি, দিল্লির কি কি বলছে শুনি, তাহলে পশ্চিমবঙ্গের ভাগ্য কোনোদিন ফিরবে না। তাহলে বোধহয় রতনলাল ব্রাহ্মণ এবং জ্যোতি বসুও বোধহয় সই করেছিলেন। করেছিলেন, এবং কিন্তু তারা তো করেছিলেন, কিন্তু যদি কংগ্রেস এটার মধ্যে না আসতো, কারণ তখন যেটা এখন বিধানসভা বলা হয়, ওখানে আইনসভায় হিন্দু মহাসভার তো মাত্র 2টো সিট ছিল, বাকি তো সব মূলত কংগ্রেস, কমিউনিস্টদেরও 2টো সিট ছিল। কংগ্রেস যদি না মুভ করতো তাহলে তো আর আইনসভায় পাশ হতো না। তা কংগ্রেস এটা করলো, বিধান রায়, অতুল্য ঘোষের মতো লোকে, তারা তো তাদের কংগ্রেসের দিল্লির নেতাদের ডিফাই করলেন। সুতরাং আমাদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের ভাগ্য, ভবিষ্যৎ পশ্চিমবঙ্গেই ঠিক করতে হবে, তা না হলে এগোবে না। আর সারা দেশের কথা যেটা বলছেন, বিভিন্ন কারণে, যেটা অনেকে মনে করছে উত্তরপ্রদেশের যে কথা বলেছে, হয়তো উত্তরপ্রদেশের যে প্রার্থী নির্বাচনটা ঠিক হয়নি, অনেক কিছু। কিন্তু লোকের রাম মন্দিরের ব্যাপারটাকে আমি এরকমভাবে দেখি না। দেখুন, আজ থেকে 75 বছর আগে, 72-73 একদম বলতাম, মানে 1950 সালে সোমনাথ মন্দির তৈরি হয়েছিল। সোমনাথ মন্দির আর রাম মন্দিরের মধ্যে কোনো তফাৎ নেই। সোমনাথ মন্দির 10 বার ভাঙা হয়েছে, এবং সোমনাথ মন্দিরের মধ্যে একটা মসজিদও ছিল। তো 1950-এ সেই মসজিদ সরিয়ে দেওয়া হলো, নতুন করে হলো, এবং জওহরলাল নেহরুর বিরোধিতা সত্ত্বেও। তা সেটা তো একটা শুরু হওয়ার কথা ছিল, যে সারা ভারতবর্ষে এরকমভাবে দখল করা এই মন্দিরগুলো, যার উপর মসজিদ হয়েছে, সে আন্দোলনটা শুরু হতে পারত। তো সোমনাথ মন্দিরের পর তার কিছু হয়নি, ওটা আরেকটা তীর্থক্ষেত্র হয়েছে। তো রাম মন্দিরের পর আমরা তো দেখলাম না যে আমাদের জাতীয়তাবাদী নেতৃত্ব বলছেন যে হ্যাঁ, এটা একটা আদর্শ, আমরা আরো অন্য সব, আমাদের পশ্চিমবঙ্গে বড় বড় হিন্দু মন্দির ধ্বংস হয়ে রয়েছে, তারা তো কেউ কিছু বললেন না। এটা রাম মন্দির একটা তীর্থক্ষেত্র হয়ে গেল। এর বেশি কিছু করতে গেলে যে জাগরণটা, যে মানসিক এটা, সেটা চেষ্টাই করলেন না। আমরা আপাতত ওটা পেয়ে গেছি, ঠিক আছে। তা আমার ধারণা যে এই অনেক ধরনের, আর এছাড়া তো দেশের যেহেতু বিভিন্ন প্রদেশের বিভিন্ন রকমের বিষয় থাকে, সেগুলো একটা দীর্ঘ ব্যাপার হয়ে যাবে। এবং দ্বিতীয় কথা যে আপনি কি ভেবেছিলেন যে বিজেপির ফল এতটা খারাপ হবে? একদম না, একদম ভাবেন। এটা একটা মানে খুবই হলো। আবার 400 পারও কখনোই ভাবেনি। প্রথম কথা হচ্ছে যে এই 400 পার কথাটার মধ্যে একটা কথা আছে। প্রথম কথা হচ্ছে যে সংবিধান, অনেক বলছে সংবিধান পরিবর্তন হচ্ছে, এটা বাজে কথা। সংবিধান পরিবর্তনের জন্য লোকসভায় আমাদের দরকার 273টা আসন। তা আমাদের তো তার থেকে বেশি আসন একাই ছিল। তা আমরা তো কোনো সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তন করলাম না। আমরা ওয়াকফ বোর্ড পরিবর্তন করলাম না। আমরা এই যে বাবরি মসজিদের পর যে মন্দির নিয়ে আইন হয়েছে, সেগুলো পরিবর্তন করলাম না। আমাদের এই যে সংরক্ষণ, মানে আমি ওই যে ধর্মীয় কারণে সংরক্ষণের অনেক কিছু আছে, পরিবর্তন করলাম না। ইউনিফর্ম সিভিল কোড করলাম না কেন? আমাদের তো ছিল স্ট্রেংথ। সুতরাং এই 400 পারটা যে কেন দরকার সেটাও আমার নেই। এই একটা, সারা পৃথিবীতে যেখানে গণতন্ত্র আছে সেখানে কিন্তু মানে একদম মানে সবসময় একদম 500-তে 500 পেয়ে যাবেন হয় না। এমনকি ভোটও অনেকে বলে যে তো 35% ভোট পেয়ে আপনারা, এই যে ব্রিটেনে আজকে, ব্রিটেনের ওদের কত 600 সামথিং সিট, হ্যাঁ,
তাতে লেবার পার্টি 400 বেশি সিট পেল, ভোট পেয়েছে কিন্তু মাত্র ওই 35 না 34%, ঠিক আছে। তো আমার মতে যে ওই একটা এমন কেন করা হয়েছিল, কি করা হয়েছিল, সেগুলো খুব বেশি বিশদে আমার পক্ষে বলাও ঠিক নয়, বা আর দেশের ক্ষেত্রে সব প্রদেশের পক্ষে তো আমি জানিও না। হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ নিয়ে কিছুটা জানি, তো সেই জন্য এখন তাদের যদি এইটাকে নিশ্চয়ই তারা শিক্ষা নেবেন। শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ কিরকম দেখছেন? আর তো 2 বছর পরেই বিধানসভা ভোট, কিভাবে দেখছেন? এই মুহূর্তে যে অবস্থা হয়ে রয়েছে তাতে খুব একটা উজ্জ্বল লাগছে না, এবং আবার বলছি যে যদি এটা তো আমাদের অনেকেই মনে করেন, আমিও মনে করি যে এটা তো আমরা আজ থেকে 15 বছর আগে ভাবতেই পারতাম না যে এটা তো প্রথম ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বামপন্থীদের উঠিয়ে দিতে দেওয়া যায় এরকমভাবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একক সাফল্য। দ্বিতীয়ত কিন্তু যেটা হয়েছে, যেটা আমাদের তথাগত রায় বলেন যে মমতা বামপন্থীদের শ্রেষ্ঠ ছাত্রী, এবং উনি তাই করছেন। মানে বামপন্থীরা যা মানে উনি দেখলেন এইভাবেই ভোট করতে হবে, ইসলামী মৌলবাদকে বামপন্থীরা যতটা ভিত্তিটা তৈরি করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর একদম ইসলামী প্রাসাদ তৈরি করে দিলেন, অনুপ্রবেশ, হ্যাঁ, এবং এই যে এখন আরো অনুপ্রবেশের সঙ্গে অস্ত্রশস্ত্র, এই যত পোল ভায়োলেন্স বলে, আমরা আনন্দ হয়েও লিখেছি যে যেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে যত হিংসা, যেগুলো একমাত্র মুসলিম এলাকায়, এমনি মারপিট টারপিট আগেও ছিল, কিন্তু এটা সেই পোল ভায়োলেন্স হচ্ছে না, এটা একটা অন্য ধরনের ধর্মীয় ভায়োলেন্স হচ্ছে। তো যাই হোক, ফলে এগুলোকে মোকাবিলা করে একবার আমরা একটা ভালো জায়গায় ছিলাম, তারপর থেকে অনেকটা পিছিয়ে এসেছি। মুশকিলটা হচ্ছে আমাদের অনেকেই এই পিছিয়ে আসাটাকেও আবার যুক্তি দিয়ে যে এত % ভোট এই হয়েছে, বা আমরা তো 3টে MLA ছিলাম তার থেকে 77টা হয়েছি, মানে এটা আমি বলি ওই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল মরি নাই, আমরাও সেরকম হারিয়া প্রমাণ করিলাম হারি নাই, তার একটা প্রতিযোগিতা চলে। এর থেকে বেরিয়ে এসে একটু নতুনভাবে ভাবতে হবে। মানে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের কোনো আইকন নেই। আমরা যেমন পশ্চিমবঙ্গ দিবস শুরু করেছিলাম, সেটাকেও তো ঠিকমতোভাবে হলো না। 20শে জুন। হ্যাঁ, 20শে জুন এই যে করলাম, পশ্চিমবঙ্গবাসী প্রথম জানলো যে এরকম একটা দিন হয়। আমাদের পুরনো অনেক দেখবেন তৃণমূলরা, CPM করতো না, এখন ধরুন এই রামকৃষ্ণ বিবেকানন্দ অনেক হয়েছে। আমাদের নতুন আইকন হচ্ছে প্রতাপাদিত্য, যেমন অসমে করেছে হিমন্ত বিশ্ব শর্মা, সরাইঘাটের যুদ্ধ, লাচিত ফুকান। হ্যাঁ, আমাদের হবে প্রতাপাদিত্য, আমাদের বাঙালির আইকন হবে শশাঙ্ক, যে বঙ্গাব্দ চালু করেছিল। আমাদের নতুন আইকন তৈরি করতে হবে, বাঙালির ইতিহাসকে নতুন করে বলতে হবে, আমাদের বিপ্লবীদের কথা বলতে হবে। হ্যাঁ, যে এই অহিংস টহিংস দিয়ে কিছু নেই। আর আমাদের বিপ্লবী এই নয় যে বাঘাযতীন গিয়ে ওই বুড়িওয়ালা মাইতির একটা যুদ্ধ করেছিল, আরে ইট ওয়াজ এ পার্ট অফ এটা একটা আন্তর্জাতিক সহযোগিতার ছিল। কানাডা থেকে যা অস্ত্র জাহাজে আসছে সেটা ইন্দোনেশিয়ায় খালাস হবে, সেটা উড়িষ্যার উপকূলে নামবে, সেখান থেকে এত বড় জিনিস বাঙালি বিপ্লব। আমরা জানি যে উনি ওখানে 2টো গুলি চালিয়েছিলেন, ঠিক আছে, ভালো, আমাদের সাথে আমাদের নতুন এই বাঙালির এই জিনিসটা স্থাপন করবার জন্য ওই বললাম পশ্চিমবঙ্গের ইতিহাস, এগুলো জানতে হবে, বাঙালির ইতিহাস। এছাড়া ওই খালি মানে যেরকমভাবে সাংবাদিক যেভাবে চলে, এই পার্টির সঙ্গে একটু অ্যাডজাস্টমেন্ট করলাম, এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করলাম, এর 2জন বিধায়ককে নিয়ে নিলাম, কিছু আর্থিক ভালো প্যাকেজ দিলাম, কেন্দ্রের প্যাকেজ দিলাম। পশ্চিমবঙ্গ, এটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পক্ষে ঠিক আছে, পশ্চিমবঙ্গের জন্য না। স্যার, আপনি ইতিহাস জানার কথা বলছেন, আইকনের কথা বলছেন, বিজেপির তো নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যে প্রধান যদি বলি শুভেন্দু অধিকারী, তিনিও তৃণমূল থেকে আসা, তাও ক বছর বা এসছেন। তারপরে অর্জুন সিং ধরুন, যাচ্ছেন তাকে আবার সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেওয়া হচ্ছে। না, এই আমার মতে কি, মানে আমি ঠিক এইভাবে দেখি না। কারণ শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে কি করছেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস থেকে এসেছেন,
দেখুন এখন ভারতের সামনে হিন্দু আইকন দুজন যারা কিছু করে দেখাচ্ছেন। মনে রাখবেন গুজরাটে 27 বছর ধরে বিজেপি শাসন চলছে, কিন্তু ওনারা আহমেদাবাদ শহরটার নামটাও পাল্টাতে পারেন, কারণ ওই শহরটার নাম হচ্ছে কর্ণাবতী। গুজরাটে 27 বছর ধরে বিজেপি শাসন চলছে, কিন্তু সেখানে মাদ্রাসা শিক্ষা টিক্ষা কিচ্ছু বন্ধ হয়নি। যে গোধরাতে ওরকম নৃশংসভাবে 82 জনকে ট্রেন জ্বালিয়ে দেওয়া হলো, সেখানে এখনো বিরাট সেখানে একটা মসজিদ তৈরি হয়েছে। সুতরাং বা ধরুন মধ্যপ্রদেশে 15 বছর আছে। যোগী আদিত্যনাথ বা হিমন্ত বিশ্ব শর্মা গত 10 বছরে যা করেছেন, সেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে, বিজেপি রাজ্যে তার ভগ্নাংশও হয়নি। তো এনারা দুজনই কিন্তু সেই অর্থে বিজেপির লোক নন। হ্যাঁ, সুতরাং আমি ওরকমভাবে দেখছি না যে কে কোন থেকে এসছেন বা তৃণমূল থেকে এসে খারাপ হচ্ছে, আমি এরকম আদৌ দেখি না। তারা এসে এখানে কি করছেন, কতটা করছেন, সেটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ মোহিত দা।